নিষেধ করেছিলাম না সেদিকে পা বাড়াতে? যুদ্ধ আমার সাথে, লাগবি আমার পিছে, মাঝে আরেকজন টানিস কেন? এখন নিজের হাড়ের গোড়া দিয়ে ডিনার করবি, কুত্তার বাচ্চা। ডান্ডাটা উল্টো করে ধরে এবার ওর পা লক্ষ্য করে দ্বিতীয় আঘাতের জন্য উঁচিয়ে ধরলো। ছেলেটাকে বেধরম পেটাতে লাগলো দিগন্ত। নিজের সকল জেদ মিটিয়ে নিচ্ছে যেন। মুখ ভর্তি রক্ত নিয়ে ছেলেটা গোঙাতে লাগলো, কিন্তু হাত পা বাঁধা থাকায় পালানোর কোনো পথ নেই। দিগন্তের চোখে তখন দয়া নয়, বরং খুনের নেশা খেলা করছে। সে নিচু হয়ে ছেলেটার কলার টেনে ধরলো। রক্তের ছোপ লেগে ওর সাদা শার্টটা এখন বিভৎস দেখাচ্ছে। মুয়াজ পাশ থেকে এগিয়ে এসে শান্ত গলায় বলল, দিগন্ত থাম, এরে এখনই শেষ করে দিলে হবে না, এরে জ্যান্ত রাখা দরকার। দিগন্ত ওর কথা কানেই তুলল না। ছেলেটার চুলের মুঠি ধরে মাথাটা পেছনের দিকে টেনে আনলো। ডান্ডাটা ওর থুতনির নিচে চেপে ধরে চাপা স্বরে বলল, তোর হাড়ের গোড়া দিয়ে ডিনার করানো তো কেবল শুরু। মুখ যদি না খুলিস তবে এই ঘর থেকে তোর লাশটাও বের হবে না, জাস্ট পৌঁছে মরবি এখানে। ছেলেটার ঝাপসা হয়ে আসা চোখে এখন শুধু একটাই প্রার্থনা হয়, মৃত্যু নয়তো মুক্তি। কিন্তু দিগন্তের অন্ধপুরী থেকে মুক্তি পাওয়া কি আর এতই সহজ? জিনিয়ার মনে হয় ওর সাথে ধরনীর এক অঘোষিত শত্রুতা আছে। যেদিন মন মেজাজ থাকবে তুঙ্গে, ঠিক সেদিনই সকল বিরক্তিকর ঘটনা ঘটে। ওর মন মেজাজ একেবারে বিরক্তির সীমার শীর্ষে পৌঁছাবে। আজ ভেবেছিল বাড়ি বসে জাম্পেস গেম খেলবে আর চিল করবে। গতকাল দিনটা তার কেটেছে একেবারে বিশ্রী ধরনের, তার উপর সারা রাত অনিদ্রা। কিন্তু না, নির্দয় এই ধরনই তাকে সে সুযোগ দেবে কেন? আজকে তার ক্লাস টেস্ট থাকতে হবে, আর সেটাও আবার মিস করা যাবে না। অনিচ্ছাকে কাঁধে করে এসেছে কলেজে। পরীক্ষা তো স্যারাবেড়া অবস্থা। এমন অমনোযোগে পরীক্ষা আর কি ভালো হয়? জিনিয়ার বিরক্তি আর রাগে রেডি করছে ভেতরটা। ধুর, এমন বাজে পরীক্ষা দেওয়ার চেয়ে না দিয়ে বাড়িতে একটা ঘুম দিলেই হতো। কলেজ শেষে গেটের বাইরে দাঁড়িয়ে আছে ঈশান, টিয়ারা আর জিনিয়া। পরীক্ষা শেষ হয়েছে আরও 20 মিনিট আগে। বিগত 10 মিনিট ধরে তারা এখানে দাঁড়িয়ে। টিয়ারা আর ঈশান কলেজের বাসে যাতায়াত করে, সেটা আসতে আরও আধ ঘন্টা আছে। তারাও তাই অপেক্ষাই করছে। গতকালকের ঘটনাকে তারা নিছকই একটা বখাটেপনা বা ছিনতাইকারীর ঘটনা ভেবে উড়িয়ে দিয়েছে। জিনিয়া চুপ মেরে আছে, একেবারে নিশ্চুপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি জোড়া শূন্যে নিমজ্জিত। ভাবনায় আত্মবিস্মৃত হয়ে জিনিয়া ডুবে গেছে কোনো চিন্তা রেখার অনন্ত সীমানায়। দিগন্তের অতিমাত্রায় কর্কশ ব্যবহার তার কাছে বিরক্তির কারণ হয় না কখনোই। তবে গতকাল দিগন্তের কথাগুলো একটু বেশি গায়ে মাখানো লাগলো যেন। হুট করে কোথা থেকে যেন মন খারাপেরা এসে ভাবার ভারান্তি দিয়েছে ওর মনে। মন প্রাঙ্গণে নানা বিতর্কের আসর জমেছে এই ছেলেকে নিয়ে, অথচ তার এখন নিজেকে নিয়ে ভাবার দরকার, অতি দরকার। অভিমানে জড়ো হয়েছে অন্তঃস্থল। সে ভাবে, ছেলেটা কি কখনো মিষ্টি মুখে কথা বলতে জানে না? এমন চলতে থাকলে তো অল্প বয়সে হাই প্রেশার রোগী হয়ে যাবে। আচ্ছা, যদি সত্যি সত্যি এমপি হয়ে যায় তাহলে সংসদে আবার মারামারি করবে না তো? সেসব বাদ, যদি তিরিক্ষি মেজাজ যা তার, এমনি আমায় সহ্য করতে পারে না, তার উপর যদি কোনোদিন টের পায় আমি নিশির ডগ, তাহলে জ্যান্ত পুঁতে দেবে না তো আবার আমায়? ওর চিত্তবিক্ষেপ ঘটিয়ে সামনে এসে দাঁড়ালো সাদা টয়োটা। জিনিয়ার সাধারণত গোলাপি রঙের গাড়ি পছন্দ, তবু আজকে এই সাদা গাড়িটাও বেশ ভালোই লাগলো। কিন্তু চঞ্চল চোখ জোড়া শুরু হয়ে গেল তখন, যখন জানালার কাছ নামিয়ে পান খাওয়া লাল 32 পাটি দাঁত বের করে হাসলো কুরবান খা। হাসির সাথে ঝলকে উঠল তার স্বর্ণের দন্তখানা। কুরবান খাঁর স্বর্ণের এই দাঁতটি জিনিয়ার এক দেখাতেই ভালো লেগে গিয়েছিল, আর এই দাঁতেই যেন সে চিনে গেল কুরবান খাঁকে। কিন্তু এই ব্যক্তির ওর দিকে তাকিয়ে এমন 32 পাটি দাঁত দেখিয়ে হাসার ব্যাপারটা ওর কাছে খুব একটা চক্ষু শীতল লাগলো না। স্থির চোখ জোড়া শুরু হয়ে গেল। কুরবান খাঁ তার মুখের সেই পাকা হাসিটুকু বজায় রেখে জোর গলায় বলল, কি মামুনি, কেমন আছো? আমাকে চিনতে পারছো? জিনিয়ার ভেতর থেকে যেন বেরিয়ে আসতে চাইলো দীর্ঘদিনের জমে থাকা সবটা দীর্ঘশ্বাস। জিনিয়া মনে মনে ভাবল,
আহারে কি হাসির জোস, মনটা একেবারে ফ্রেম বন্দি করে রাখি। গোল্ডেন স্মাইল। মনির কথাগুলোকে মনেই বেঁধে রেখে মুখ ফুটে হাসি পূর্ণ দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আঙ্কেল? কুরবান খা গাড়ির ভেতর থেকে মুখ বের করে পানির পিক ফেললো রাস্তার ধারে। আবারও সহাস্যে মসজিদের জবাব দিল। আলহামদুলিল্লাহ। এখানে দাঁড়িয়ে আছো কেন মামুনি? কারোর জন্য অপেক্ষা করছো? জিনিয়ার কাছে কুরবান খার অতি মিষ্ট কথাগুলো অতি বিষের মতো লাগছে। মনের মধ্যেই বলল, প্রফেশনাল অ্যাক্টর হতে পারতেন তো। চেহারাটাও তো ভিলেন টাইপ। খলনায়কের অভিনয়ে আপনাকে তো বেশ মানাতো আঙ্কেল। কিন্তু এবারেও কথাটুকু ভেতরেই গিলল জিনিয়া। দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ, গাড়ি আসছে না তাই দাঁড়িয়ে আছি। টিয়ারা ফোনের ভেতরে এমন মজে আছে যে সামনে কেউ এসেছে আর জিনিয়ার সাথে বার্তালাপ চলছে, সেটা সে এক পলক দেখেও অদেখা করে দিয়েছে। কিন্তু ঈশানের চিলের মতো চোখ জোড়া যেন পূর্ণরূপে নিবদ্ধ কুরবান খার উপরে। তার দৃষ্টির জোড়া এতটাই তীক্ষ্ণ যে এক চুল নড়চড় হচ্ছে না। কুরবান খা আফসোস করে বললেন, আহারে, এই রোদে এভাবে দাঁড়িয়ে আছো? গাড়ি কোথায় আছে জানো? জিনিয়া দুদিকে মাথা দুলালো। না আঙ্কেল, জানি না। ড্রাইভার আঙ্কেল কল তুলছেন না, বেজেই যাচ্ছে। কোরবান খা চেহারায় এক লোক দেখানো চিন্তা ভাসিয়ে ধরলেন। আহারে, চোখ মুখ দেখি শুকাইয়া গেছে। এমনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? চলো আঙ্কেল দিয়ে আসি। জিনিয়ার মন খট করে রেড সিগন্যাল দিয়ে দিল। নিয়ে আসতো রেড ফ্ল্যাগ যিনি। জাস্ট ইগনোর। এতক্ষণ তাকিয়ে দেখলেও এবার মুখ খুলল ঈশান। জিনিয়ার হাত টেনে নিচু স্বরে ঈশান বলল, কুরবান খার মুখের হাসিটা যেন কিছুটা মলিন হয়ে আসতে চাইলো, তবুও হাসিটা ধরে রেখে বললেন, আমি তোমাকে বাড়ির দিকে যাবো, চলো আমার সাথে এক লগেই যাই। জিনিয়া কুরবান খার দিকে তাকালো। 2 মিনিট ভাবলো কি করা যায়। জিনিয়া মনের মধ্যেই ভাবতে লাগলো। সামনে ইলেকশন, আর এটা ওনার পার্সোনাল গাড়ি। চারিদিকে সিসি ক্যামেরা সাক্ষী আছে ঈশান। সব সমীকরণ মিলিয়ে সে বুঝলো না, এখন কুরবান খা তার জন্য বেশি ডেঞ্জারাস না, আসলে জিনিয়াই বরং তার জন্য ডেঞ্জারাস। অদৃশ্যে পৈশাচিক হাসলো জিনিয়া। জিনিয়া ঈশানকে বলল, হাতটাও কেমন ব্যথা করছে, সাথে ঘুমটাও হয়নি কাল, তাই সারা শরীরে ব্যথা। আমি আঙ্কেলের সাথেই যাই, তোরা থাক, কাল দেখা হবে। হ্যাঁ। ঈশান আরো কিছু বলতে চেয়েও কুরবান খার দিকে তাকিয়ে বলতে পারল না। কেমন করে যেন তাকিয়ে আছে জিনিয়া। জিনিয়া আবারও কুরবান খার দিকে ফিরে তাকালো। হাসি হাসি মুখটা নিয়েই বলল, চলুন আঙ্কেল। জিনিয়ার সম্মতিতে এক চিলতে শয়তানি হাসির ঝলক দেখা গেল কুরবান খার চেহারায়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। যেন মনের অনুভূতি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে সেটাকে লুকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। জিনিয়ার মনেও ছেয়ে গেল একরাশ কুটিলতার জাল। দুটো মনের চতুরতা আর মুখে লেগে থাকা মেকি অমায়িক হাসি মিলে বুনতে লাগলো এক নতুন মাকড়সার জাল। জিনিয়া কুরবান খার গাড়িতে চড়ে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে রইল ঈশান। তার কপালে জমেছে অসংখ্য মৃদু ঘামের নক্ষত্র। তাকে বেশ চিন্তিত আর সামান্য ভয়ার্ত দেখালো। পকেট থেকে বের করলো তার স্মার্টফোনটা। মেসেঞ্জারে ঢুকে টাইপ করলো কিছু শব্দ। রেড অ্যালার্ট। এসি চালিত বিশাল ঘর, কাচের আবরণে মোড়ানো। বিশাল এক রুমের ভেতরে মাত্র 10 জন মানুষ। সবার চেহারায় গম্ভীরতার ছাপ স্পষ্ট। কারো কারো আবার বার্ধক্যের ছাপ পড়েছে চেহারায়। কপাল কুঞ্চিত সবার। এসি রুমেও কারো কারোর গায়ের শার্ট ভিজেছে হালকা। ঘরের হাওয়াটাও এখানে কেমন ভারী, অদ্ভুত এক অস্থির পরিবেশ বিরাজমান। লম্বা টেবিলের একটা আসন পেতে নিশ্চুপ বসে আছে দিগন্ত। নীরবে সবার বাক বিতণ্ডা দেখছে। পার্টি অফিসে এমন গুরু গম্ভীর আলোচনা প্রায় হয়। সেসব সে দেখছে বহুদিন হলো, কিন্তু নিজে হ্যান্ডেল করেনি কখনো। তবে আজকাল করতে হচ্ছে। নিজের কাজের সবটা তাকে নিজেকেই দেখতে হচ্ছে। আফজাল চৌধুরী যেন তার সব কাজ থেকে ইস্তফা নিয়েছেন, এমনকি মেহরাজ সাহেবও। তিনি দিগন্তকে তার অতিরিক্ত পরামর্শ নিতে বারণ করেছেন। প্রয়োজনে দিগন্ত যেন নিজেই খুঁজে নেয় নতুন কাউকে, এমনই নির্দেশ তিনি দিয়েছেন।
তবে দিগন্ত যা বুঝলো, একই অফিসে এত রকম লোক থাকাই ঝামেলার। 10 জনের 10 মতামত, আবার একে অপরের কাছে নিজের মতামতই বেস্ট, সেটা প্রমাণ করতে লেগে যায় পার্টি অফিস কম, মাছ বাজার বেশি মনে হয় দিগন্তের। ভদ্র মাছ বাজার, কুরবান খা যেন হয়ে দাঁড়িয়েছে তাদের নিত্যদিনের টপিক। সব কথাতেই তাকে টেনে আনছে টিম সদস্যরা। তাদের অন্যতম মতামত হলো কোরবান খার বিপক্ষে জেতা অসম্ভব, সেই যেভাবেই হোক ক্ষমতা ধরে রাখবে। দিগন্তের এসব কথায় রাগ হতে লাগলো। এসব কথা কি তাদের মুখে মানায়? তারা কি ইনডাইরেক্টলি নির্বাচনে দাঁড়াতেই না করছে? দিগন্ত কপালে আঙুল ঘষল খানিক সময়। মাথাটা তার গরম হয়ে যাচ্ছে ক্রমশ, নিজের মেজাজ হারাচ্ছে ধীরে ধীরে। টেবিলে উপর করে রাখা মুঠো ফোন ভাইব্রেট করে উঠল দুবার। সেদিকে এক পলক তাকিয়ে আবার সামনের তর্ক বিতর্ক অনুষ্ঠানে মনোযোগ দিল। মুখ ফুটে কিছু না বললে এরা থামবে না, সেটা দিগন্ত যথার্থ বুঝল। হাতটা কেবল উঁচু করেছে তাদের কিছু বলার জন্য। এর মধ্যেই ফোনটা পরপর 4 বার ভাইব্রেট করে উঠল। দিগন্তের কপালে ভাঁজ পড়তে দেরি হলো না এবার। পরপর এতগুলো মেসেজ আসাটা স্বাভাবিক নয়, এই চিন্তা তার মস্তিষ্কের অন্তরালে ছড়িয়ে পড়ল মুহূর্তেই। দিগন্ত হাত বাড়িয়ে ফোনটা তুলে নেওয়ার আগে চলে এলো আরও গুটি কয়েক মেসেজ। দিগন্তের ষষ্ঠ ইন্দ্রিয় যেন চেঁচিয়ে বলল, সামথিংস ফিশে। ফোনের স্ক্রিন আলোকিত হয়ে জ্বলে আছে বেশ কয়েকটা মেসেজ আইকন, কিন্তু লক না খোলা অবধি মেসেজ সিন করা যাবে না। দিগন্ত নিজের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে ফোনটা আনলক করতেই ভেসে উঠল পরপর 7টা নম্বর। একটাই মেসেজ, রেড অ্যালার্ট, আর সাথে কিছু ছবি। জিনিয়ার হাস্যোজ্জ্বল মুখে গাড়িতে চড়ার আর কুরবান খার সাথে কথা বলার। কুরবান খার গাড়ি আর তার নম্বর প্লেটের ছবিও আছে। এই লিস্টের সর্বপ্রথম যে নম্বরটা ছিল সেটা হলো ঈশান। বিরক্ত যেন দিগন্তকে আষ্টেপৃষ্টে জড়িয়েছে। নরম রাগে মাথার শিরায় কাঁপন ধরেছে। রাগে কট মটিয়ে নিচু গলায় উচ্চারণ করলো, গিভ মি আ ব্রেক। তপ্ত মেজাজে আজ যে কাউকে খুন করে গুম করে ফেলতে পারে দিগন্ত। মেজাজটা আজ কার উপর চড়াও হবে সেটা সে হয়তো নিজেও জানে না, কিন্তু ঝাড়ি আজ জিনিয়া খাবে সেটা স্বচ্ছ কাচের মতোই স্পষ্ট। জোরে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ারের কর্কশ আওয়াজে বাকবিতণ্ডা থামেনি পলিটিক্যাল অ্যাডভাইজার আর মাঠ কর্মী ছাত্র নেতাদের। এই দৃশ্যে দিগন্তের মেজাজে আরও একটু ঘি ঢেলে তার মেজাজে 12টা বাজি একেবারে 16 আনা পূর্ণ করে দিয়েছে। নিয়ন্ত্রণ আর রইল না তার। ঠাস করে টেবিলে থাপ্পড় মারল, তাতেই সবার মনোযোগ এলো তার দিকে। সবার দিকে চিলের ন্যায় রক্ত চক্ষু জোড়া নিক্ষেপ করে বলল, আজকের মতো মিটিং এখানেই শেষ। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার এখানে এসে এমন হইচই বিশৃঙ্খলা সৃষ্টি করলে সবকটাকে চাকরিচ্যুত মেল করব। একে অপরের মতামতের দাম নিয়ে ভদ্র যুক্তিতে কথা বলতে শিখুন, তা না হলে পার্টি অফিসার আশেপাশেও আসবেন না। আন্ডারস্ট্যান্ড? হঠাৎ করে দিগন্তের ফোনের দিকে তাকিয়ে আকস্মিক চোখ মুখ লাল হয়ে যাওয়াটা মুয়াজ খেয়াল করেছিল তখন থেকেই। এখন এমন কর্কশ ব্যবহার দেখে মুয়াজ আন্দাজ করে নিল কিছু একটা ঘটেছে, কিন্তু সবার সামনে কিছু বলার প্রয়োজন মনে করল না। নিজের কথাটুকু শেষ করেই গটগট গায়ে ঝড়ের বেগে কক্ষ ছাড়ল দিগন্ত। তার পেছনে পেছনে এলো মুয়াজও। দিগন্ত কক্ষের বাইরে বেরিয়ে আর এপাশ ওপাশ কোনো দিকে যেন তাকালো না, সোজা চলতে লাগলো মূল দরজার দিকে। মুয়াজও দ্রুত পায়ে এসে পা মেলালো ওর সাথে। বাইরে বেরোতেই গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসলো মুয়াজ, আর পাশে এসে বসলো দিগন্ত। মুয়াজ গাড়ি স্টার্ট দিল, কিন্তু স্টিয়ারিংয়ে এখনো হাত ছোঁয়ায়নি। শুধু দিগন্তের একটি নির্দেশের অপেক্ষায় থেমে আছে তার হাত। রাগে ফুঁসছে দিগন্ত, যেন সম্ভব হলে এখনই ধ্বংসযজ্ঞ জ্বালিয়ে ভস্ম করে দিত ধরণী। দিগন্ত বরফ শীতল কণ্ঠে বলল, ওয়ার রুমে কল কর, ওই মেয়ের ফোনের লোকেশন ট্র্যাক করতে বল। মুয়াজের কপাল কুচকালো। ওই মেয়ে বলতে দিগন্ত কার কথা বোঝাতে চাইছে সেটা তো আন্দাজ করলেও এই মুহূর্তে আন্দাজে কাজ করাটাকে সেফ মনে করলো না। মৃদু গলায় সে প্রশ্ন করলো, ওই মেয়ে মানে কোন মেয়ে? দিগন্তের রাগান্বিত কণ্ঠে কর্কশ উত্তর, কে আর ওই কই মাছ জিনিয়া হায়রি। দিগন্তের কই মাছ সম্বোধনে যেন
দম ফেটে হাসতে চাইল। মুয়াজের মনের অন্তর্গহনে পালিত শিশু। মুয়াজ তাকে প্রশ্রয় দিল না। জীবনে না বাঁচলে আর ভেতরের বাচ্চা কি বাঁচবে? সে গম্ভীর মুখেই বলল। হঠাৎ ওই বাচ্চা মেয়েটাকে ট্রাক করবি কেন? কথাটায় সামান্যতম সন্তুষ্ট হতে পারল না দিগন্ত। মনের মধ্যে আওড়ালো বাচ্চা মেয়ে। মেয়ের আচরণ তো তার নানির চেয়ে বেশি পাকা। এবার দিগন্ত চেঁচিয়ে উঠল, কটমটিয়ে বলল। কারণ বাচ্চা মেয়েটা জেঁচে পড়ে কিডন্যাপ হতে চাইছে। হলেও আমার কিছু যায় আসে না অবশ্য, কিন্তু ওই যে আমার বিভীষণ বাপ, সে তো আর কথা শোনাতে ছাড়বে না। ত্যায্যপুত্রও করে দিতে পারে, সেই বিষয়ে আমার সন্দেহ নেই। গাড়ির ভেতর বসে গাড়িটাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে জিনিয়া। গাড়ির ভেতরটা বেশ বড়সড়, জানালার কাচ লাগানো, ভেতরে শো শো করে চলছে এসি। গাড়িতে এখন 4 জন আছে, জিনিয়া, কুরবান খা আর তার সেই সেক্রেটারি যার বাকশক্তি নেই, আর ড্রাইভার। মোটামুটি 3 জনই বয়স্ক। জিনিয়া ভাবলো এমন একজন এমপির সাথে কোনো রক্ষী নেই। বিষয়টা কেমন অদ্ভুত লাগলো তার কাছে। জিনিয়া খেয়াল করলো গাড়িতে ছোট্ট একটা ওয়াইফাই রাউটার, মিনি রাউটার বলে হয়তো এগুলোকে। আরও গভীর দৃষ্টি নিক্ষেপ করতে টের পেল এটা রাউটার না, এটা আসলে একটা নেটওয়ার্ক জ্যামার। সে জানে এই বস্তুটি মূলত নেটওয়ার্ক জ্যাম করার জন্য ব্যবহার হয়। এর আশেপাশে অনেকটা জায়গা জুড়ে থাকে না কোনো ধরনের সেলুলার নেটওয়ার্ক কানেকশন। জিনিয়া মনের ভেতরে একটু কুঁকড়ে গেল। তার মানে নিশ্চয়ই তার ফোনটা এই মুহূর্তে অচল। মনে মনে সামান্য ভীতি জাগলেও চেহারায় তার সামান্য রেশ পড়তে দেয়নি সে। জিনিয়া ক্লান্ত শরীর এলিয়ে দেওয়ার মতো করে আয়েশ করে সিটে হেলে গেল। কোরবান খা চোখ মুখ স্থির রেখে জিনিয়াকে তখন থেকেই পর্যবেক্ষণ করছেন। জিনিয়াকে কোরবান খার কাছে উৎসুক মনে হলো, আবার কিছুটা হয়তো দুষ্ট প্রকৃতির মনে হলো, কিছুটা সন্দেহ হলো যেন। মেয়েটাকে বোঝার গভীর চেষ্টা চালাচ্ছেন আপাতত। জিনিয়া হেলে গিয়ে বাচ্চা সুলভ সরে বলল। গাড়িটা কত আরাম আরাম। এটা কি গাড়ি আঙ্কেল? কোরবান খা দাঁত বের করে হাসলেন। তোমার খুব পছন্দ হলো নাকি মামুনি? জিনিয়া হেসে হেসে ওপর নিচ মাথা দোলায়, মানে তার পছন্দ হয়েছে। জিনিয়া ঝটপট অস্থির চিত্তে আবার সোজা হয়ে বসলো, চনমনে হয়ে বলল। একটা ছবি তুলি। কোরবান খার কাছে যে নেহাতি ছোট্ট শিশু মনে হলো জিনিয়াকে। শিশু সুলভ মেয়েটার ধূর্ততা সে ধরতে পারল না বোধ হয়। স্বর্ণদন্তের ঝিলিক তুলে বলল। তোলো। জিনিয়ার চোখে মুখে দেখা দিল উপচে পড়া আনন্দ। তাড়াতাড়ি সে ব্যাগ হাতে ফোনটা বের করলো। প্রথমেই চোখ রাখলো নেটওয়ার্কের দাগগুলোতে, সেগুলো উধাও। জিনিয়া সেটাকে এক পলক দেখেই ক্যামেরা অন করলো, 2-3টা পোজ দিয়ে পিকচার তুলে ফেললো। হঠাৎই কোরবান খাকে বলল। আঙ্কেল, আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? এ কথায় কোরবান একটু সতর্ক চোখে তাকালেন। চোখে মুখে নেমে এলো এক আকস্মিক গাম্ভীর্য আর চতুরতা। জিনিয়া চুপ হয়ে গেল মুহূর্তেই, হাসিটা মিয়ে গেল তার। ভয়ার্ত চোখ আর বোবা মুখে তাকিয়ে শুকনো ঢোক গিল সে। ন্যাকাস্বরে বলল। সরি আঙ্কেল, এটা হয়তো বাড়াবাড়ি হয়ে গেল। জিনিয়ার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে গাম্ভীর্য কেটে শিথিলতা দেখা দিল কোরবান খার চেহারায়। সেবারে মুচকে হাসলো, ধীর স্বরে বলল। তোমার হাতে পট্টি কিসের কত মামুনি? জিনিয়া নিজের হাতের দিকে তাকালো, হতাশার এক শ্বাস ছেড়ে মন খারাপের ভান করে বলল। কি জানি, কোনো বখাটে বাইকে করে এসে ছুরি মেরে চলে গেছে। কি ব্যথা করছে কাল রাতে। আম, আমি একদমই কাটা ছেড়ে দেখতে পারি না, তার উপর আবার রক্ত দেখলেই আমি অজ্ঞান হয়ে যাই। খুব ভয় লাগে আমার। কোরবান খা মনের অন্তকোণে হাসলেন। ভেতরে লুকানো পৈচাসিক সত্তা বলে উঠল। বাপের কলিজা 12 হাত হলে হবে কি, মেয়ের কলিজা তো 1 ছটাকো না। সেও মুখে কৃত্রিম আফসোস ভাসিয়ে বলে। আলা, বকাটিগুলোকে চিনো তুমি? জিনিয়া ছটপট এক অদ্ভুত রহস্যময় ভঙ্গি করে বলল। মনে হয় চিনি। আবারও চেহারার রং পাল্টে গেল যেন কোরবান খার। চেয়ার শক্ত হয়ে ওঠে নিমিষেই। তার ভেতরে রাগ আর ভয় মিশ্রিত হয়েছে, সেটা তার চেহারা দেখেই আজ করতে পারল জিনিয়া। কপালে ভাঁজ ফেলে জিনিয়ার দিকে ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলেন কোরবান খা। ঠান্ডা মুখাবয়বে জিজ্ঞেস করলেন। দেখেছিলে কারা এমন করেছে? আঙ্কেলের কাছে বলো, আমি দেখছি ওদের। নড়ে চড়ে সোজা হয়ে বসলো, হতাশার সুর তুলে বলল। সেটাই তো সমস্যা আঙ্কেল, আমি চেহারাটাই দেখিনি, কিন্তু আমি শিওর এটা সেই বখাটের কাজ।
গাড়ির ভেতরটা যেন রহস্য আর গুমট ভাবের ভারে আরো দম বন্ধকর হয়ে উঠেছে। কুরবান খাঁর সেক্রেটারি বারবার লুকিং গ্লাসে দেখছে জিনিয়াকে। কুরবান খাঁ ধৈর্য ধরে আরেকটু জানার চেষ্টা চালাচ্ছেন। তিনি জিনিয়াকে বললেন, না দেখলে চিনলে কেমনে মামুনি? জিনিয়া তড়াক করে ঘুরে বসলো আবার কুরবান খাঁর দিকে। আপনাকে বলছি, সিক্রেট কিন্তু কাউকে বলা যাবে না, প্রমিস। কুরবান খাঁর দিকে পিঙ্কি ফিঙ্গার এগিয়ে ধরলো। কুরবান খাঁ বুঝলেন না জিনিয়া এভাবে আঙ্গুল কেন এগিয়ে ধরেছে। প্রমিস করলে করবে, তাতে এমন কনিষ্ঠ আঙ্গুল ধরার কি হলো? আর তাকে চোখে কি ইশারা করছে হাতের দিকে? কুরবান খাঁর হাতের নড়াচড়া না দেখে জিনিয়া নিজেই কুরবান খাঁর হাত টেনে নিল। পিঙ্কি ফিঙ্গার রে কাটটি করে বলল, এই যে পিঙ্কি প্রমিস করলেন, এখন আমি যা বলবো তা কিন্তু কাউকে বলা যাবে না। এটা টপ সিক্রেট, শুধু আপনার আর আমার মধ্যে, ওকে? কুরবান খাঁ আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইলেন জিনিয়ার দিকে। এটা যে বাচ্চাদের এক প্রকার খেলা সেটা সে টের পেল। মনের মধ্যেই হঠাৎ তার একটু আনন্দই হলো। জিনিয়াকে তার প্রাইমারি পড়ুয়া বাচ্চা মনে হলো এই পর্যায়ে। কুরবান খাঁ মাথা দুলিয়ে সায় জানালেন। আচ্ছা। জিনিয়া উৎসাহিত হয়ে বলল, আজকাল একটা ছেলে আমাকে ফোনে খুব বিরক্ত করছে, সে নাকি আমায় ভালোবাসে। আমি বললাম আমি আপনাকে চিনি না, আমাকে কল করবেন না, কিন্তু ছেলেটা শোনেই না। আমি বললাম আপনি তো বখাটে ছেলে, আমায় বিরক্ত করেন। উম, আপনাকে আমি কোনোদিনও ভালোবাসবো না। ছেলেটা হুমকি দিয়ে বলেছে আমি তোকে দেখে নিব। আমি বললাম হ্যাঁ, পারলে কিছু করে নিয়েন। কিন্তু আঙ্কেল বলেন তো, আমি কি জানি ছেলেটা সত্যি কিছু করে বসবে? আমি শিওর ওই ছেলেটারই কাজ। জিনিয়ার মুখের গম্ভীরতা আর কথা বলার ভঙ্গিতে কুরবান খাঁর খুব হাসি পেল। কেমন বাচ্চা সুলভ ভঙ্গিমা করে খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলল। তিনি হঠাৎই হো হো করে হেসে উঠলেন। জিনিয়ার সূক্ষ্ম প্রশস্ত কপালে ভাঁজ পড়ল। সে অবাক হয়ে বলল, আপনি হাসছেন আঙ্কেল? আমার দুঃখে আপনার হাসি পেলো? গাড়িটা ছুটছে নিজ গতিতে। রাস্তার শত শত গাড়ির সাথে তাল মিলিয়ে পথ ছাড়িয়ে মাইলের পর মাইল। দিগন্তের চেহারায় কাঠিন্য স্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন এলোমেলো দৃষ্টি ফেলছে। কোনো এক অজানা আতঙ্ক যেন তার দেহে বিরাজ করছে। ওয়ার রুম থেকে জানিয়েছে জিনিয়ার যে কোনো নম্বর তারা পেয়েছে, সেটা কিছুতেই ট্র্যাক করা যাচ্ছে না। বারবার এরর দেখাচ্ছে, আর তাতেই মস্তিষ্কের তার ছিঁড়ে যাচ্ছে দিগন্তের। কোরবান খাঁর গাড়ির নম্বর দিয়ে সিসিটিভি হাতড়ে কোন কোন রাস্তা তারা পার হচ্ছে সেসবের লাইভ আপডেট আসছে ওয়ার রুম থেকে। ওদিকে ইন্টারনেট তোলপাড় করে হাড় ভাঙা খাটুনি খাটছে আইসিটি অফিসাররা। বিরাট দক্ষ তাদের হাত, যেন সেকেন্ডের কাটার তালে চলছে আঙ্গুল। কিবোর্ডের ট্যাপ ট্যাপ আওয়াজে মুখরিত পুরো অফিস। তার দিগন্তের গাড়ি। কুরবান খাঁর গাড়িতেই আছে জিনিয়া। তাকে বের হতে দেখা যায়নি, কিন্তু ফোন ট্র্যাক করতে না পারায় তার মনে একটা খচখচানি রয়ে গেছে। এক দুর্দান্ত টানটান উত্তেজনায় কাটছে যেন সময়। যতই তারা থাক, তবুও যথাসম্ভব সেফ ড্রাইভ করছে মুয়াজ। টেনশন আরো কম হচ্ছে না, বিষয়টা ক্রমশ ঘোলাটে হচ্ছে বলে তার মনে হচ্ছে। এর মধ্যে গাড়ির লোকেশন বলছে জিনিয়াদের বাড়ির রাস্তার দিকেই গাড়ি এগোচ্ছে। চোখ স্থির হয়ে গেল দিগন্তের। এই রাস্তায় কেন? মনের মধ্যেই দামামা বাজিয়ে টনক নাড়াতে চায় যেন এই ছোট্ট প্রশ্ন। মাথার ওপর কর্কশ আওয়াজে তুলে তুমুল গতিতে ঘুরছে সিলিংয়ে ঝোলানো সাদা ফ্যানটা। চওড়া রোদের তাপে ভেপে আছে ধরণী তল। তাকে তাকে সাজানো বইয়ের শাড়িগুলো যেন আপন জায়গায় স্থির হয়ে আছে সন্তর্পণে। নিজের জন্য বরাদ্দ চামড়ার গদিতে বসে আছেন মেহরাজ। ঠিক তার সামনে পাতানো চেয়ারে আয়েশ করে বসে আছে কুরবান খাঁ। পায়ের উপর পা তুলে আপন মনে নাচাচ্ছে। এই মুহূর্তে মুখে পান নেই, কেমন যেন পানসে লাগছে তার মুখটা। জিভ দিয়ে এদিক ওদিক গাল ঠেলছে আর মেহরাজ সাহেবের স্টাডি রুমটাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করছে। আর মেহরাজ সাহেব পর্যবেক্ষণ করছেন তাকে। তার পাশেই তার বিশ্বস্ত লোক মফিজ দাঁড়িয়ে আছে। মেহরাজ তাকে বসতে বললেও সে বসেনি, ঠাই দাঁড়িয়ে আছে। মেহরাজ কপালের ভাঁজ প্রগাঢ় করে বললেন, হঠাৎ এখানে কিছু প্রয়োজন? কুরবান খাঁ শ্লেষাত্মক হাসলেন। প্রয়োজন ছাড়া আসতে বারণ আছে নাকি? আগে বলো নাই তো? মেহরাজ
সাহেব চোখে তাকালেন। কুরবান খা ধূর্ত লোক, এই ইলেকশনের ব্যস্ততম সময় অহেতুক তার সাথে আড্ডা দিতে তো মোটেও আসেননি। উদ্দেশ্য নিয়ে এসেছেন নিশ্চয়ই, আর সেই উদ্দেশ্য নিশ্চয়ই দিগন্তের বিরুদ্ধেই। কুরবান খা একটু সামনে ঝুঁকে এলেন, হাসি অক্ষুণ্ণ রেখেই তেরা কণ্ঠে বললেন, তোমার মায়াটা তো উড়ন্ত পাখি, ভালোই ভাব জমছে আজ। মেহরাজ সাহেব তপ্ত শ্বাস ছাড়লেন, চোখের চশমাটা আরেকটু ওপরে ঠেলে দিলেন নরম পরশে। গলার স্বর অতিরিক্ত স্বাভাবিক রেখেই বললেন, তাহলে তো আপনারা বন্ধু এখন। ভালোই হলো, শত্রুকে বন্ধু বানানোই উচিত। কুরবান খা চোখ ছোট করে তাকালেন, চোয়াল শক্ত করে বললেন, আমার শত্রুরে তুমি চিনো তাহলে? টিপ্পনি কাটা হাসি হাসলেন মেহরাজ সাহেব, ঠোঁট বাঁকিয়ে বললেন, মেয়ের শত্রুকে চিনব না, তাহলে আর বাবা হলাম কিসের? কুরবান খা মাথা ঝাঁকিয়ে মিচকি হাসলেন। তা আমার তো শত্রুর অভাব নাই। কোন শত্রুর লাগে আমার বাতিজির শত্রুতা হলো শুনি? মেহরাজ সাহেব চশমাটা চোখ থেকে নামিয়ে পাশের টিস্যু বক্স থেকে টিস্যু তুলে মুছতে থাকেন। চশমা মোছার কাজ জারি রেখেই বলেন, একজন আইনজীবীর মুখ থেকে আপনি অন্যের পার্সোনাল বিষয় বের করতে চাচ্ছেন? চশমাটা পরে নিয়ে সোজা তাকালেন কুরবান খার চোখের দিকে। জানেন না এটা ইলিগেল? কুরবান খার তীক্ষ্ণ শকুনির ন্যায় চোখ জোড়াই যেন আগুনের ফুলকি জ্বলে উঠছে। সে শক্ত কণ্ঠে বলে, লিগেল ইললিগেল রাজনীতির মাঠে খেলো না মেহেরাজ। এখানে সবই লিগেল, সবই নৈতিক। এখানে বাপে ব্যাটারে চিনে না, সব পাওয়ারের খেলা। মেহরাজ সাহেব ধীর আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, সেটা শুধু নেতাদের ক্ষেত্রে। আমি একজন আইনজীবী, কোনো নোংরা রাজনীতির নেতৃত্বে আমি জড়াই না। কুরবান খা বুঝলেন মেহরাজ সাহেবের সাথে কথা দিয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না। চেয়ারে হেলে বসে বললেন, তোমার মায়ার লাগে কথা কই আমার খুব ভালো লাগছে, বুঝলা? এমন তোতা পাখির অভাব আমার ঘরে। ঠিক এই তোতা পাখি দিয়ে পূরণ করলে কেমন হয় কও তো? কথাটুকু শেষ করে আর চোখে মেহরাজ সাহেবের দিকে তাকালেন এক পলক। মেহরাজ সাহেব সামান্য টলেননি, ধীর দৃষ্টি নিক্ষেপে তাকিয়ে আছেন কুরবান খার দিকে। কুরবান খা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বললেন, আজ তাহলে আসি। মায়াডারে এমনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা মায়া হলো, তাই নিয়ে আসলাম। একটু সাবধানে থাইকো, দিনকাল বালা না, বুঝলা? পকির নমুনা বেশি ঢক হলে সেটাকে খাঁচায় ভরার জন্য হগলি উৎপাতে। প্রত্যুত্তরে কিছু করলেন না মেহরাজ সাহেব, কেবল একজোড়া শান্ত দৃষ্টি বোলালেন। আফজাল চৌধুরীর অফিস কেবিনে বসে আছে তারা। গুমোট এক আবহাওয়ায় মুড়ে আছে পুরো ঘরটা। শ্বাসরুদ্ধকর হয়ে আছে সবার মনের অবস্থা। দিগন্তের চোয়াল শক্ত, চোখের মনে জ্বলছে। মেহরাজ সাহেবের চেহারায় ভাসমান হতাশা, সেটাকে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ঢেকে রাখতে অক্ষম হচ্ছেন যেন। চিন্তার ছাপ প্রায় সবার মুখে। আফজাল চৌধুরী গম্ভীর অবয়বে মেহরাজ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, জিনাকে আনতে যে গাড়ি গিয়েছিল সেই গাড়ি পৌঁছায়নি কেন? মেহরাজ সাহেব শ্বাস ছেড়ে নিচু স্বরে বললেন। ট্রাফিক ছিল। দিগন্ত শক্ত কণ্ঠে ফটাফট বলল। কৃত্রিম ট্রাফিক। দিগন্তের কথায় মেহরাজ সাহেব আর আফজাল চৌধুরী ফিরে তাকালেন ওর দিকে। মুয়াজ বলল, প্ল্যান করাই ছিল তাদের। জিনিয়াকে তারা চাইলে তুলে নিতে পারে, সেটাই বুঝিয়েছে। আফজাল চৌধুরী কয়েক সেকেন্ড নীরব থেকে মেহরাজ সাহেবের উদ্দেশ্যে বললেন, তোমাকে সরাসরি কিছু বলেছে? কি চায়? জিনিয়াকে কেন টার্গেট করেছে? মেহরাজ সাহেব শূন্যে তাকিয়ে কিছু ভাবার মতো করে বললেন, সরাসরি কিছুই বলল না সেভাবে, কিন্তু উদ্দেশ্য আমাকে বুঝিয়েছে যথাযথ। দিগন্ত নড়ে চড়ে বসলো, ধীর গলায় বলল, জিনিয়াকে আর বাসার বাইরে পাঠানোর দরকার নেই, আপাতত বাড়িতেই থাক। সব বাসা থেকেই হবে, আমি ব্যবস্থা করে দেব। আফজাল চৌধুরী সাহেব জানালেও মেহরাজ সাহেব নীরব রয়েছেন। তার দিকে আর চোখে তাকায় দিগন্ত। মুয়াজ্জু ব্যাপারটা ধরতে পেরে আবারও বলে, এটা করলে তো আপাতত ভালো হয়, তাই না মেহরাজ আঙ্কেল? মেহরাজ সাহেব যেন ঘর থেকে ফিরলেন। তিনি মুয়াজ্জের দিকে চোখ ফেলে মাথা ঝাঁকিয়ে সায় জানালেন। গরিব রাতে হুতুম পেঁচা হয়ে হুডি মাথায় চড়িয়ে
জুবুথুবু হয়ে বসে আছে জিনিয়া। স্কিনে নীল আলো মুখশ্রীতে পড়ায় অপ্সরার মতো স্বর্গীয় রূপ উপচে পড়ছে যেন কিশোরীর চোখে মুখে। কপালে চিকন ভাঁজ পড়েছে, চোখে মুখে আছড়ে পড়েছে কয়েকটা কুচো চুল। নিজের ঠোঁট কামড়ে ধরেছে সে, চিকন চিকন হাতের আঙ্গুল দিয়ে সমানে ঝড় তুলে চলেছে কিবোর্ডে। চোখে এক প্রকার বিজয়ী ঝলক। হঠাৎই ঘরের নীরবতা চিরে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল সে। ইয়েস ইয়েস ইয়েস। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছে সে। বিছানায় উঠে বাদর লাফানি লাফিয়ে নিজেকেই নিজে বাহুবা দিচ্ছে। ইয়েস জিনিয়া, ইউ ডিড ইট, ইউ আর জিনিয়াস। নিজেকেই নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সে। গর্ভে বুক ফুলে কেঁপে উঠেছে। নিজের পিঠেই নিজে অদৃশ্যের দুটো চাপড় বসিয়ে বলল। ওয়েল ডান মাই লাভ। তার এই বাঁধ ভাঙা আনন্দে এসে বাধা দিয়ে বসলো রাত্রি। এসেই ওর নাচন কুদন দেখে কপাল কুঁচকে তাকিয়েছিল কিছুক্ষণ, কিন্তু কিশোরীর হেলদোল নেই, নিজের মতোই উল্লাসে মেতেছে। রাত্রি গলা খাকারি দিয়েও মনোযোগ পায়নি, একটু চেঁচিয়ে বলল,